হাই ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শাহনাজ তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো লার্নিং ইংলিশ উইথ মোল্লা। তো লাস্ট যে ভিডিওতে সেখানে আমরা সেন্টেন্স কনসেপ্ট, ফরমেশন অফ সেন্টেন্স, তারপর কাইন্ডস অফ সেন্টেন্স এসব নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেদিনই আমি বলেছিলাম যে প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা এক এক দিন আলোচনা করব। সেই অনুযায়ী আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ অ্যাসার্টিভ তোমাদের হয়তো মনে হতে পারে, স্যার সেন্টেন্স কি পরীক্ষাতে পড়বে? রেলের পরীক্ষায়, প্রাইমারি টেট পরীক্ষায়, আপার প্রাইমারি টেট পরীক্ষায়, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় এগুলো কি সেন্টেন্স পড়বে? আমি একটা কথা বলছি, ডিরেক্টলি তো সেন্টেন্স পড়বে না, যে তোমাকে তো বলবে না যে গিভ ওয়ান এক্সাম্পল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, এরকম কোশ্চেন আসবে না। কিন্তু সেন্টেন্স আমাদেরকে জানতে হবে, কারণ সেন্টেন্স না জানলে আমরা কি করব না, গ্রামার শিখতে পারবো না। ইংলিশ গ্রামারের সবচেয়ে ফার্স্ট পার্ট হচ্ছে সেন্টেন্স, বাক্য। ওকে, সেন্টেন্স ছাড়া আমরা গ্রামার পড়তে পারবো না। সেন্টেন্স যদি আমরা শিখে রাখি ভালো করে, তাহলে আমরা যে কোনো বাক্য, সেটা ইংরাজি হোক আর বাংলায় হোক, এক ঝলক দেখে বলে দেবো এটা কোন বাক্য বা কোন সেন্টেন্স। ওকে, দেখো আমরা সকালে ঘুম থেকে উঠে সারাদিনে যত কথাবার্তা বলি তার 80% হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কত শতাংশ? 80% হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর বাকি 20% বাকি 4টা সেন্টেন্স। ঠিক আছে, তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স এর বাংলা হচ্ছে বিবৃতিমূলক। বিবৃতিমূলক বাক্য অর্থাৎ স্টেটমেন্ট। স্টেটমেন্ট স্টেটমেন্ট অর্থাৎ দেখবে তোমরা শুনে থাকবে যে ওর স্টেটমেন্টটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, ওর স্টেটমেন্টটা খুব সুন্দর ছিল। তার মানে কি? তার মানে হচ্ছে ও অ্যাসার্টিভ সেন্টেন্সে বলেছে, বিবৃতি দিয়েছে। ওকে, সো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা স্টেটমেন্ট দিই, বিবৃতি দিই, সেইগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, দেখো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এর গঠনটা বোঝাই, তাহলে তোমাদের খুব সুন্দর ক্লিয়ার হবে। ঠিক আছে, সুমিতা সুমিতা ড্রোজ আ পিকচার। সুমিতা ড্রোজ আ পিকচার অর্থাৎ সুমিতা একটা ছবি আঁকে। সুমিতা একটা ছবি আঁকে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা কি সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, অর্থাৎ গঠনটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই ভার্বটা কোন ফর্ম হবে? আমরা জানি প্রত্যেকটা ভার্বে 3টে করে ফর্ম আছে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। এই ভার্বটা কোন ফর্ম হবে দ্যাট ডাজ নট ম্যাটার। এটা 1 নম্বর ফর্মও হতে পারে, 2 নম্বর ফর্মও হতে পারে, পারফেক্ট টেন্স হলে 3 নম্বর ফর্মও হবে। এটা আইডেন্টিফাই করা নেই কিছুই যে এই পার্টটাই দিতে হবে, কারণ 3টে পার্টই ইউজ করা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে। ক্লিয়ার? তাহলে স্ট্রাকচারটা কি হলো, অর্থাৎ ফর্মুলাটা কি হলো? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, অর্থাৎ SVO। ঠিক আছে, বাংলা বাক্যের সাথে এখানে একটু পার্থক্য আছে। বাংলা বাক্যে প্রথমেই সাবজেক্ট হয়, তারপরে অবজেক্ট হয়, তারপরে ভাব হয়। যেমন দেখো এখানে যে বললাম সুমিতা ড্রোজ আ পিকচার, এটা যদি তুমি বাংলায় করো তাহলে কি করবে? সুমিতা একটা ছবি আঁকে। তাহলে সুমিতা একটা ছবি আঁকে, তাহলে বাংলাতে প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভাব। কিন্তু ইংলিশে প্রথমে সাবজেক্ট, তারপরে ভাব, তারপরে অবজেক্ট। ওকে, তোমাদেরকে আগের ক্লাসে আমি সাবজেক্ট প্রিডিকেট শিখিয়েছিলাম। তাহলে এখানে তোমরা বলতে পারবে যে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রিডিকেট? এই বাক্যে কোনটা সাবজেক্ট, কোনটা প্রিডিকেট? হ্যাঁ ভিউয়ার্স, এটা হচ্ছে সাবজেক্ট বা নাউন পার্ট, আর এটা হচ্ছে প্রিডিকেট বা ভাব পার্ট। এটা হচ্ছে প্রিডিকেট বা ভাব পার্ট। বুঝতে পারছো? আমরা এক্সাম্পল সহকারে বুঝবো। ঠিক আছে, এক্সাম্পল সহকারে বুঝলে কি হবে? আমাদের বাংলাটাও শেখা হবে,
সেই সাথে সাথে ইংলিশটাও শেখা হবে। দেখো কিভাবে বাংলার সাথে সাথে আমরা ইংরাজি শিখি সেটা তোমরা ভালো করে দেখো। আমি একটা বাংলাতে সেন্টেন্স লিখলাম। দেখো, সুমন সুমন ভাত খায়। সুমন ভাত খায়। সুমন ভাত খায়। এটা কিন্তু বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, এটাকে আমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। কিভাবে? দেখো, আমরা জানি ইংরেজিতে প্রথমে সাবজেক্ট বসে অ্যাসার্টিভে, তাহলে এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে সুমন, তাহলে আমি এখানে লিখলাম সুমন। ঠিক আছে, সাবজেক্টের পর ভাব আসবে। ভাবকে, ভাব হচ্ছে খাওয়া। খাওয়ার ইংরেজি কি? ইট। ইট। ঠিক আছে, কি খাই? না ভাত খাই, অর্থাৎ রাইস। রাইস। এই সেন্টেন্সটা কি ঠিক আছে? এখনও ঠিক নেই। কেন বলো তো? সুমন ভাত খায় মানে সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। যেমন এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে সাবজেক্ট কে আছে? সুমন, থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য এখানে ভার্বের সাথে এস যোগ হবে। অর্থাৎ পুরো সেন্টেন্সটা হবে সুমন ইটস রাইস। সুমন ইটস রাইস। দেখো আমার ফর্মুলা মিলে গেছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ফর্মুলা মিলে গেছে। ক্লিয়ার? আরেকটা দেখাই তোমাদেরকে, আরেকটা বাক্য বলি, তোমরা নিজে নিজে করো। ঠিক আছে, আমি বলি, তোমরা নিজে নিজে করো। সে সে বিদ্যালয়ে যায়। সে বিদ্যালয়ে যায়। এটাকে যদি অ্যাসার্টিভে করি তাহলে কি হবে? যখন তুমি সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবে তখন প্রথমে আইডেন্টিফাই করবে বাক্যটা কোন বাক্য। যে বাক্য, সেই বাক্যের ফর্মুলাটা তোমার মাথায় আনতে হবে। তাহলে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমি প্রথমেই সাবজেক্ট বসাবো। এই বাক্যে সাবজেক্টকে সে, অর্থাৎ হি বা সি, যাই লিখো, হি বা সি, সে। ঠিক আছে, কি করে? না যাই। তাহলে হি সি গো। তারপরে কি হবে? কোথায় যায়? বিদ্যালয়ে। ঠিক আছে, কোথায় যাচ্ছে? বিদ্যালয়ে। তাহলে এখানে বিদ্যালয় লিখব। স্কুল। স্কুল। কি লিখব? বিদ্যালয় লিখব, স্কুল লিখব। সেন্টেন্সটা ঠিক আছে? এখনও ঠিক নেই, কারণ হি সি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, এখানে ইএস যোগ হবে। আমরা জানি গোর সাথে ইএস যোগ হয়। ঠিক আছে, তাহলে হি গোজ স্কুল। এখনও হয়নি, হি গোজ টু স্কুল। তোমরা বলবে স্যার টু কেন হলো? টু হয় যখন ডিরেকশন বোঝায় বা প্রতি বোঝায়। সে কোথায় যাচ্ছে? স্কুলের দিকে যাচ্ছে, অর্থাৎ দিকে বোঝাচ্ছে, ডিরেকশন বোঝাচ্ছে, সেই জন্য এখানে টু হলো। ক্লিয়ার? আরেকটা দিচ্ছি, তোমরা এটা নিজে নিজে করো, দেখি তোমরা কতটা করতে পারো। দেখো আরেকটা বাক্যে দিচ্ছি, তোমরা নিজে নিজে করো। সেটা হচ্ছে পাখিটি ওড়ে। পাখিটি ওড়ে। পাখিটি ওড়ে, এটা করো দেখি তোমরা। পাখিটি ওড়ে। কি হবে? পাখিটি। পাখিটি একটা নির্দিষ্ট করে বলেছে, পাখিটি। যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন আমরা দি ব্যবহার করব, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে দি বার্ড। দি বার্ড কি করে? ওড়ে। তাহলে ওড়ের ইংরেজি কি? ওড়ার ইংরেজি কি? ফ্লাই। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু দি বার্ড থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে কি হবে? এস বাই ইএস যোগ হবে। আর ফ্লাই ভার্বের সাথে ইএস যোগ করার নিয়ম হচ্ছে ওয়াইটা আই হয়ে যায়, তারপরে ইএস যোগ হয়। ওয়াইটা আই হয়ে যায়, তারপরে ইএস যোগ হয়। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, আমরা আগের যে সেন্টেন্সগুলো দেখছিলাম সেখানে কিন্তু অবজেক্ট থাকছিল, এখানে কিন্তু অবজেক্ট নেই।
কেন? এটা সাবজেক্ট, এটা ভাব, কোনো অবজেক্ট নেই। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিই, ট্রান্সজেটিভ ভাব অ্যান্ড ইনট্রান্সজেটিভ ভাব। ট্রান্সজেটিভ আর ইনট্রান্সজেটিভ, যে ভাবগুলো অবজেক্ট নেবে সেগুলো হচ্ছে ট্রান্সজেটিভ বা সকর্মক ক্রিয়া, আর যেগুলো অবজেক্ট নেবে না সেগুলো হচ্ছে ইনট্রান্সজেটিভ বা অকর্মক ক্রিয়া। এই ট্রান্সজেটিভ আর ইনট্রান্সজেটিভ ভাব নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা চ্যানেলে সার্চ করে সেই ভিডিওটা দেখে নিলে ট্রান্সজেটিভ আর ইনট্রান্সজেটিভ ভাব তোমাদের সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, যখন আমি আগেরটাই লিখেছিলাম যে সুমন ভাত খায়, অর্থাৎ সুমন ইটস রাইস, সুমন ইটস রাইস, তখন দেখো এই ভাবটা ছিল ট্রান্সজেটিভ ভাব। ট্রান্সজেটিভ ভাব, এটা ছিল ট্রান্সজেটিভ ভাব। কেন ট্রান্সজেটিভ ভাব? কারণ ইট টেক্স অ্যান অবজেক্ট টু কমপ্লিট ইটস মিনিং। অর্থাৎ এই ভাবটা একটা অবজেক্ট নিয়েছিল, রাইসকে অবজেক্ট হিসাবে নিয়েছিল বাক্যটা সম্পূর্ণ করার জন্যে। কিন্তু এখানে দেখো ফ্লাই কোনো অবজেক্ট নেয়নি, অর্থাৎ এটা হচ্ছে ইনট্রান্সজেটিভ। ইনট্রান্সজেটিভ, তাহলে ট্রান্সজেটিভ আর ইনট্রান্সজেটিভ কোনটা? না, যে ভাব অবজেক্ট নেয় সেটা হচ্ছে ট্রান্সজেটিভ বা সকর্মক, আর যেটা অবজেক্ট নেয় না সেটা হচ্ছে ইনট্রান্সজেটিভ বা অকর্মক। ঠিক আছে, তবে এই যে দ্য বার্ড ফ্লাই, এই যে কথাটা লেখা হয়েছে দ্য বার্ড ফ্লাইজ, এটা কিন্তু প্রিপোজিশন যোগ করে বাক্যটাকে বাড়ানো যেতে পারে। কীরকম? দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই, প্রিপোজিশন যোগ করে এটা বাড়ানো যেতে পারে। ঠিক আছে, আই হোপ তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স ক্লিয়ার হয়েছে। তোমরা যখন প্র্যাকটিস করবে বাড়িতে তখন প্রথমে বাংলাটা লিখে নেবে, বাংলাটা লিখে নেওয়ার পর ইংরাজিতে লিখবে, বাংলাটা লিখে নেওয়ার পর ইংরাজিতে লিখবে। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো এই ইনট্রান্সজেটিভ ভার্বের, দেখো লিপিকা, লিপিকা, লিপিকা সন্ধ্যায়, লিপিকা সন্ধ্যায় নাচে, লিপিকা সন্ধ্যায় নাচে। ঠিক আছে, লিপিকা সন্ধ্যায় নাচে। সাবজেক্টকে লিপিকা, সাবজেক্ট হচ্ছে লিপিকা। ঠিক আছে, লিপিকা কি করে? নাচে, অর্থাৎ ড্যান্স। এখানে এস যোগ হবে, ড্যান্সেস, কারণ লিপিকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। লিপিকা ড্যান্সেস, লিপিকা নাচে। অবজেক্ট, অবজেক্ট এখানে নেই, কিন্তু প্রিপোজিশন যোগ করে এই সেন্টেন্সটা বাড়িয়েছে। তাহলে এখানে কি হবে? লিপিকা ড্যান্সেস ইন দ্য ইভিনিং, লিপিকা ড্যান্সেস ইন দ্য ইভিনিং। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তোমরা প্র্যাকটিস যখন করবে প্রথমে বাংলাটা লিখবে, তারপরে ইংলিশে ট্রান্সলেট করবে, তাহলে তোমাদের কি হবে? বাংলাটা থেকে ইংরেজি ট্রান্সলেট করলে পদ্ধতিটা ঠিক থাকবে এবং তোমাদের প্রথম অবস্থায় বুঝতে খুব ভালো সুবিধা হবে। ওকে ভিউয়ার্স, আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর সঙ্গে থাকার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।